সুপ্রিয় শিক্ষার্থীরা, 2021 সালের তোমাদের দশম শ্রেণীতে স্বাগতম। তোমাদের সাথে আজকে আমি আছি মাজহারুল ইসলাম, শ্রেণী পরিচালক দশম, সিনিয়র শিক্ষক, চিশতি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। তোমাদের আমি এই দশম শ্রেণীর শ্রেণী পরিচালক হিসাবে আমার শ্রেণীর কার্যক্রম, আমার শ্রেণীর যে তোমার কি কি কাজগুলো আমরা করব, তোমাদের সাথে কোন স্যারগুলো সম্পৃক্ত থাকবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা, এবং তার সাথে তোমাদের এই একাদশ অধ্যায়ের যে চলতরিত আছে তার উপর ভিত্তি করে একটা ক্লাস আমরা তোমাদের নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো বর্তমান বিশ্বের যে বৈশ্বিক মহামারী, সেই মহামারীর কারণে তোমাদের প্রকৃতপক্ষে এই 9-এর বছরটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা। আর তার মধ্যে তোমরা যেহেতু এই দশম শ্রেণীতে উঠছো, তোমাদের 2 বছরের এসএসসি শিক্ষা জীবনের একটা বছর কিন্তু প্রায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছ। সেই ক্ষতিগ্রস্তগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য আমার দশম শ্রেণীতে যে সকল কার্যক্রমগুলো আমরা হাতে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অবগত আছো আমাদের দশম শ্রেণীর সাথে সম্পৃক্ত আছে এস.এম. শামীম স্যার, সিনিয়র শিক্ষক ইংরেজি, এবং সাথে হাসান তারেক স্যার আছে, উনি জীববিজ্ঞান, এবং আমাদের আব্দুল করিম স্যার গণিতে, আর সাথে আছে আমাদের সুমিয়া ম্যাডাম সমাজবিজ্ঞান। তোমাদের সাথে এই আমরা 5 জনের সমন্বয়ে দশম শ্রেণীকে আমরা প্রকৃতপক্ষে কাজ করে থাকি। এবং এর পাশাপাশি তোমরা অবগত আছো আমাদের স্কুলের সবচেয়ে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিষয়ভিত্তিক টিচার দ্বারা তোমাদের প্রত্যেকটা ক্লাস নেওয়া হয়। যে স্যার প্রত্যেকটা বিষয়েরই কিন্তু আমাদের এখানে আলাদা আলাদা স্যার আছে, সেটা সায়েন্সের হোক, সেটা আর্টস অ্যান্ড কমার্স, যে কোনো বিভাগেরই কিন্তু আমাদের আলাদা আলাদা স্যার আছে, এবং এক্সপার্ট স্যার সবাই তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই স্কুলে শুরু থেকে এ পর্যন্ত আমাদের এসএসসির রেজাল্ট আল্লাহর রহমতে অনেক ভালো, তোমরা অবগত এর বিষয়ে আছো। এবং এটা সম্ভব হয়েছে আমাদের অভিভাবকের আসলে সচেতনতা, আমাদের শিক্ষার্থীদের চেষ্টা, এবং আমরা যারা স্যার রয়েছি আমাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আজকের আমরা এই এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছি। তার ধারাবাহিকতা যদি আমরা তোমাদের বলি, দেখো আমি 2016 সালে শ্রেণী পরিচালকের দায়িত্ব গ্রহণ করি, এবং 17 সালেই তোমরা অবগত আছো জামালপুরে শুধু নেই, আমার মনে হয় যে বাংলাদেশের একটা রেকর্ডকৃত রেজাল্ট কিন্তু আমরা করেছিলাম। সেখানে আমরা 93% কিন্তু এসএসসিতে A+ উপহার দিয়েছিলাম। আসলে এটা সম্ভব হয়েছে আমাদের টিচারদের আসলে অক্লান্ত পরিশ্রম ছিল, এবং ওই সময় আমরা খেয়াল করেছি আমাদের অভিভাবকগুলো খুব আমাদের প্রতি দায়িত্বশীল ছিল আমরা মনে করি, এবং শিক্ষার্থীদের আসলে অনেক পরিশ্রম করেছে তারা, আমাদের কথাগুলো তারা গাইডলাইনগুলো ফলো করেছে। তার ধারাবাহিকতায় কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট করতে পেরেছিলাম, এবং তাদের দেখো আজকে তারা অনেক ভালো পজিশনে আছে। আমরা আশা করব তোমরাও যারা এখন এই দশম শ্রেণীতে যারা এবার উঠছ, তারাও আশা করি শুরু থেকেই যদি আমাদের গাইডলাইনগুলো তোমরা ফলো করো, ইনশাল্লাহ তোমাদের ক্ষেত্রেও এমন একটা রেজাল্ট আমরা উপহার দিতে পারবো। এবং আমাদের এখন টার্গেটটাই হচ্ছে সেই 2017 সালের রিপ্লেটা যাতে আমরা আবার 2021 সালে করতে পারি, সেই টার্গেট নিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। সেই কারণে তোমরা আমাদেরকে যে কোনো পরামর্শ থাকলে আমাদের বলবে, এবং আমরা আমাদের সম্মানিত অভিভাবকদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শুরু থেকে আমাদের সাথে থাকবেন, যে কোনো পরামর্শ ফ্রিলি আমার সাথে শেয়ার করবেন, এবং আমাদের যে টিচার আছে তাদের সাথে শেয়ার করবেন। আপনাদের যত প্রবলেম আছে ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। আসলে পারবো কতটুকু সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানে, তবে আমাদের চেষ্টাটাও অব্যাহত থাকবে, এটুকু আপনাদের কাছে আমি কমিটমেন্ট করতে চাই। এবং পরবর্তী সালেও যে এসএসসির রেজাল্ট সেটা ইনশাল্লাহ অনেক ভালোই ছিল। আমরা 68% A+ উপহার দিয়েছি, আমরা 52% A+ উপহার দিয়েছি, আমরা 50% A+ উপহার দিয়েছি। যেহেতু এইবার আমাদের একটা টার্গেট নিয়েই কিন্তু আমরা সামনে এগিয়ে যাচ্ছি, যে ইনশাল্লাহ তোমরা যদি শুরু থেকেই আমাদের গাইডলাইনগুলো ফলো করো, ইনশাল্লাহ আমরা ভালো পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা,
আর সাথে সাথে তোমাদের এটাও বলতে চাই, যেহেতু তোমাদের এই দেখো 2022 সালের তোমরা এসএসসি পরীক্ষার্থী, তার মধ্যে দেখো একটা বছর বিশেষ করে স্পেশালি 8-9 মাস তোমাদের অনেক ক্ষতিগ্রস্ত তোমরা হয়েছো। এবং দেখো জানুয়ারিতে ফার্স্ট উইক থেকে আমরা তোমাদের জন্য সেটা অফলাইন হোক অথবা অনলাইন হোক, সেখানে আমরা ক্লাস কার্যক্রম শুরু থেকেই কিন্তু শুরু করে দেব। সেখানে তোমরা সবাই, আমরা যদি অনলাইনে যে কার্যক্রম চালাই, সেটা তোমরা সাথে সাথে আমাদের যে আমরা নির্দেশনাগুলো দিব সেগুলো তোমরা অবশ্যই সেটা পালন করবে। এবং তোমাদের বলে রাখে ভালো, আমরা শুরু থেকেই তোমাদের 2টা বেচ করে দিব অনলাইনে, সেটা মেয়েদের একটা বেচ থাকবে, ছেলেদের একটা বেচ থাকবে। তোমরা আমাদের ক্লাসগুলো আপলোড করবো সব আলাদা আলাদা ক্লাসেই, এবং অনুরূপ ক্লাসেই তোমরা সেখানেই পাবে। আর যে কোনো ধরনের সমস্যা তোমরা বিদ্যালয়ে আসবা, আমরা আছি ইনশাল্লাহ। আমাদের মানে আপ্রাণ চেষ্টা থাকবে তোমাদের এই প্রবলেমগুলো আমরা সলভ করে দেব ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর কোনো তোমাদের পরামর্শ থাকে, আমার ফোন নম্বর আছে, সেখানে আমাদেরকে আমরা যারা দায়িত্বশীল আছি তাদের সাথে তোমরা যোগাযোগ করবা। ইনশাল্লাহ আমরা তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি। তোমাদের ভালো রেজাল্ট করার জন্য যে কোনো ধরনের পরামর্শ আমরা তোমাদের কাছ থেকে আহ্বান করছি, আমাদের সম্মানিত অভিভাবকের কাছ থেকেও আমরা আহ্বান করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন, আপনাদের ছেলেমেয়ের যাতে ভালো একটা রেজাল্ট, ভালো মানুষ তৈরি করার ক্ষেত্রেও আমরা যাতে ভূমিকা পালন করি। এর পাশাপাশি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, আমাদের যাতে কার্যক্রমগুলো আমরা সহজভাবে আপনাদের সহযোগিতায় আমরা যেন করতে পারি, সে আশাবাদ ব্যক্ত রেখেই আমি আজকে এই আমার প্রাথমিক আলোচনা শেষ করতে চাচ্ছি। এখন আমরা চলে যাব আমাদের ক্লাস কার্যক্রমে। আজকে তোমাদের প্রথমেই আমরা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা তোমাদের একাদশ অধ্যায়ের চলতড়িৎ। দেখো ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে চলতড়িৎ, এবং সেই চলতড়িতের প্রতি বছর আমরা দেখি এসএসসিতে একটা করে সৃজনশীল সেখানে মাস্ট বি থাকে, এবং সেই আলোকে আমরা আজকে তোমাদের প্রাথমিক একটু আলোচনা করব ইনশাল্লাহ। চলো তাহলে আমরা সামনে এগিয়ে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এটা একটা সার্কিট রয়েছে যেটাকে আমরা বর্তনী বলি। আর এই বর্তনীর ক্ষেত্রে 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এই সার্কিটের তুল্যরোধ। এই তুল্যরোধগুলো নিয়ে আমরা তোমাদের আজকে কথা বলবো। এই তুল্যরোধ বিষয়ে 2 ধরনের তোমার তুল্যরোধ নিয়ে আমরা কথা বলবো, একটা শ্রেণী বর্তনীর তুল্যরোধ আর একটা সমান্তরাল বর্তনীর তুল্যরোধ। এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমরা ইনশাল্লাহ কথা বলবো। প্রথমে দেখো, আমরা প্রথমে যে আজকের ক্লাসগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব সেই বিষয়গুলো একটু খেয়াল করো। তড়িৎ বর্তনীতে ব্যবহৃত উপকরণের প্রতীক। দেখো এই যে ইলেকট্রনিক্সের যে অধ্যায়টা আছে, এখানে যে উপকরণগুলো আছে, ফার্স্টলি আমাদের সেই উপকরণগুলোকে ভালো করে জানতে হবে। আর দ্বিতীয়ত আমরা এই সার্কিটগুলো চিনব এবং সার্কিটের প্রকারভেদ আলোচনা করব। স্পেশালি দেখো এখানে 2 ধরনের সার্কিট নিয়ে আমরা কথা বলবো। একটা হলো শ্রেণী বর্তনী বা তোমার শ্রেণী সার্কিট বলে, সেটাকে আমরা সিরিজ সার্কিট বলে থাকি। আরেকটা হচ্ছে তোমার সমান্তরাল বর্তনী, যেটাকে আমরা প্যারালাল সার্কিট বলে থাকি। এই 2টা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং এই শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর তুল্যরোধ নির্ণয় করব, এবং এই শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর ব্যবহারগুলো আছে, এগুলো আমরা ব্যাখ্যা করব ইনশাল্লাহ। চলো আমরা প্রথমে চলে যাই আজকে তোমার এই তড়িৎ বর্তনীর যে বিশেষ উপকরণগুলো আছে, এই উপকরণগুলো নিয়ে তোমাদের এখন কথা বলবো। স্পেশালি তোমরা খেয়াল করে দেখো যে এখানে সাধারণত তোমাদের এখানে দেখো এই সুইচ, আমরা যখন একটা সার্কিট তোমাদের আঁকাবো, যখন এরকম একটা সার্কিটের মধ্যে যখন এই চিহ্নটা পাবা, তখনই বুঝতে হবে এটা আমরা কি সুইচ ব্যবহার করব। আর যখন একটা বড় আর একটা ছোট এরকম দাগ থাকবে, আর এই ছোটটাকে সবসময় নেগেটিভ ধরবো আর বড়টাকে আমরা পজিটিভ ধরবো। খেয়াল করবা, যখন এরকম 2টা দাগ খাড়াখাড়ি দাগ থাকবে, তখন এটা হবে কোষ। আর একাধিক কোষ যখন থাকবে একটা সার্কিটে, তখন মনে করবো এটা তখন হয়ে যাবে ব্যাটারি। তাহলে দেখো কোষ দ্বারা আমরা কি পাচ্ছি? ব্যাটারি পাচ্ছি। এবং দেখো এই চিহ্নটার নাম হচ্ছে তোমার রোধ, সেটাকে আমরা স্থির রোধ বলি। আর দেখো এই রোধের যখন একটা চিহ্ন থাকবে, নিচে এরকম থাকবে অথবা এরকম একটা তীর চিহ্ন থাকতে পারে, তখন এটা হবে পরিবর্তনশীল রোধ।
দ্বিতীয়ত দেখো এখানে ফিউজ, এরকম এই চিহ্নটার নাম হচ্ছে ফিউজ। এখানে যদি এই যে এরকম গোল চিহ্নের মাঝে যদি তোমার থাকে সেটার নাম হবে এমিটার। এবং দেখো এখানে যদি এরকম এটা যদি ভি থাকে সেটা হবে ভোল্ট মিটার, আর এটার ভিতরে যদি জি থাকে সেটা হবে গ্যালভানোমিটার। আর দেখো এরকম যদি থাকে এটা হবে সাধারণত ভূমি সংযোগ। আমরা যখন একটা সার্কিটের এরকম নিচে সাধারণত এরকম যে চিহ্নটা ব্যবহার করব তখন বুঝতে হবে এটা ভূসংযুক্ত করেছি। তোমরা জানো আমরা বাসা বাড়িতে প্রত্যেকটা যখন আমরা ওই কারেন্ট আনি সংযোগ দেই তখন প্রত্যেকটার সাথে আমরা সেটাকে আর্থিং বলে থাকি, তখন এটাকে আমরা ভূসংযুক্ত করে থাকি। আড়াআড়ি তার দেখো দুইটা তার এইভাবে আমরা স্থাপন করেছি, তার নাম আড়াআড়ি তার। আর সংযোগবিহীন তার যেটাকে তোমার সাধারণত তোমার এই দুইটা পাশাপাশি থাকবে কিন্তু সংযোগ থাকবে না, সেটা সংযোগবিহীন তার। আর এটা হচ্ছে বাল্ব অথবা এটা দেখো কখনো কখনো কোনো সার্কিটে এইরকম চিহ্ন দেখতে পারবা সেটা বাল্ব ধরবা, আবার কখনো এইরকম চিহ্নটা দেখলেও তোমার বুঝতে হবে এটা বাল্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা একটা সার্কিট নিয়ে কথা বলবো। তোমরা জানো এই যে দেখো আমরা একটা এখানে এই যে দেখো একটা সার্কিট, এখানে কিন্তু আমরা এই দেখো বর্তনীর উপকরণগুলোর কিন্তু ব্যবহার শুরু হয়ে যাচ্ছে। এখানে দেখো এই যে এটা আমরা ব্যাটারি পেয়েছি, আর দেখো এখানে একটা চাবি, এই যে দেখো একটা চাবি পেয়েছি। তারপরে দেখো এরকম আমরা দিব একটা সার্কিট আঁকিয়ে নিচ্ছি, তোমরা খেয়াল করো সবাই মনোযোগ সহকারে। আর এখানে সাধারণত এই যে দেখো আমরা রোধ স্থাপন করলাম, দেখো এটা কিন্তু একটা স্থির মানের রোধ। স্থির মানের রোধ মানে একটা নির্দিষ্ট মানের রোধ থাকবে। তারপরে দেখো এখানে আরেকটা রোধ স্থাপন করলাম, দেখো এখানে আরেকটা রোধ স্থাপন করছি, তাহলে কয়টা রোধ? 3টা রোধ স্থাপন করেছি। খেয়াল করো এখানে আমরা এখানে ব্যাটারিকে বি দ্বারা প্রকাশ করলাম, চাবিকে কে দ্বারা প্রকাশ করলাম। আর প্রথম যে রোধটা আছে সেটা 5 ওহম দিলাম, দ্বিতীয় যে রোধটা আছে 10, তৃতীয় রোধটা আছে 15 ওহম ব্যবহার করছি। এখানে খেয়াল করো যে এখানে সাধারণত আমরা এই যে বর্তনী বললাম বা সার্কিটটা বললাম, দেখো এই যে এই একটা সার্কিটের সাথে কি কি সংযুক্ত আছে তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো একটা ব্যাটারির সাথে আমরা রোধ স্থাপন করছি 5 ওহমের, তার পাশাপাশি আরেকটা রোধ স্থাপন করছি 10 ওহমের, তার পাশাপাশি দেখো 15 ওহমের আরেকটা রোধ আমরা স্থাপন করেছি। এবং দেখো এই একই পথ সেটার সাথে আমরা স্থাপন করেছি তোমার একটা চাবি, এবং এই চাবির সাথে পুনরায় আবার ওই ব্যাটারির ঋণাত্মক যে প্রান্তটা আছে সেই প্রান্তটা আমরা স্থাপন করেছি। তাহলে কি বুঝলাম? এখানে তোমরা আরেকটু কথা বলে নেই। দেখো আমরা যখন একটা সার্কিট আঁকাবো তখন এই সার্কিটের এই বড় দাগটা থাকবে আর এর বড় দাগটা থাকবে প্লাস, আর এই ছোট দাগটা থাকবে কি মাইনাস। আর তোমরা যখন প্র্যাকটিক্যালি যাও, আমরা যখন বাসা বাড়িতে তারগুলো দেখি, বিদ্যুতের যে তারগুলো দেখি, এগুলো কিন্তু আমরা যখন একটা লাল চিহ্ন দেখি তারটা সেটা হবে পজিটিভ, আর যে তোমরা কালো কালারের যে তারটা দেখো সেটা হবে সাধারণত নেগেটিভ। আর আমরা এই সার্কিটে বড়টা হবে পজিটিভ আর ছোটটা হবে নেগেটিভ। দেখো তাহলে এই যে ব্যাটারি থেকে যে তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথ খেয়াল করো, এই যে এখান থেকে বিদ্যুৎ চলা শুরু করেছে, আমরা জানি যে ইলেকট্রন এখান থেকে যায়, যেহেতু এটা ঋণাত্মক ইলেকট্রন যাবে এদিকে, আর বিদ্যুৎ প্রবাহিত হবে কি এদিকে। এখান থেকে দেখো বিদ্যুৎ প্রবাহিত হয়ে সম্পূর্ণ পথ যখন আবার ঘুরে আসবে তখন এটার নামই হচ্ছে সার্কিট বা বর্তনী। দেখো এই যে লেখছে তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে আমরা বলবো সার্কিট বা বর্তনী। খেয়াল করে দেখো এখানেও আরেকটা সার্কিট, দেখো আমরা যখন পূর্বের যে সার্কিটটা আলোচনা করলাম সেটা নিয়ে আমরা আবার আলোচনায় আসব। ওটা ছিল একটা শ্রেণী বর্তনী, আর এটা হচ্ছে একটা সমান্তরাল বর্তনী। দেখো এই সমান্তরাল বর্তনীরও আমরা তোমাদের পরিচয় দিব। এইখানেও দেখো বিদ্যুৎ প্রবাহ কিন্তু চলবে, এখান থেকে আসবে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত এখানে আছে এটা দেখো 3টা ভাগে ভাগ হয়ে যাবে। কারণ কি এই 3টা রোধ কিন্তু একসাথে, দেখো এই যে 3টা রোধ এখান থেকে বিদ্যুৎ প্রবাহ 3 ভাগে ভাগ হয়ে যাবে। সেখানে দেখো এটা সাধারণত আমরা তোমাদের পড়াবো একটু পরেই। এটা হচ্ছে সমান্তরাল বর্তনী, পুনরায় আবার দেখো রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে এখানে আবার চলে যাবে। সুতরাং এটা হচ্ছে তোমার সমান্তরাল বর্তনী, তার মানে এটাও সম্পূর্ণ পথ ঘুরে আবার একই বিন্দুতে যখন ফিরে আসবে তখন সেটা হচ্ছে তোমার বর্তনী, তবে এটা হচ্ছে সমান্তরাল বর্তনী। দেখো আমরা শ্রেণী বর্তনী আর সমান্তরাল বর্তনী দেখলাম, এখন শ্রেণী বর্তনীটা কি এবং কাকে বলে সেটার আমরা একটু সংজ্ঞা দেব। খেয়াল করো আমরা রোধগুলো স্থাপন করছি। হ্যাঁ দেখো ব্যাটারি দিচ্ছি, আমরা এই যে চাবি সংযুক্ত করলাম, 5 ওহম রোধ, 10 ওহম রোধ, 15 ওহম রোধ স্থাপন করলাম। একটা শ্রেণী বর্তনী কাকে বলে তোমরা একটু খেয়াল করো, যখন যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো
দেখো এই যে তড়িৎ উপকরণগুলো, একটা ব্যাটারির সাথে কি আছে ওহম, 5 ওহমের রোধ, আবার 10 ওহমের রোধ, আবার 15 ওহমের রোধ। এই যে দেখো এইভাবে পরপর কিন্তু সাজানো আছে। দেখো এই যে ব্যাটারির সাথে আমার 5 ওহমের রোধ, আবার 5 ওহমের সাথে 10 ওহম রোধ, আবার 10 ওহমের সাথে কত 15 ওহমের রোধ, আবার দেখো 15-র সাথে আবার কত আছে, একটা চাবি সংযুক্ত আছে। দেখো তো পরপর না, প্রত্যেকটা উপকরণে কি পরপর দেখো এই যে সাজানো আছে, পরপর সাজানো আছে। যখন একটা সার্কিটে এই তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকবে, তার মানে একটার পর একটা সাজানো থাকবে, সেটাকে বলবো আমরা সাধারণত শ্রেণী বর্তনী অথবা সিরিজ সার্কিট। দেখো এটা এই ধরনের আমরা যখনই কোনো তোমার সৃজনশীল পাবে এইরকম বর্তনী থাকলে আমরা বুঝবো সেটা হবে শ্রেণী বর্তনী। দেখো তারপরে আমরা আরেকটা আলোচনা করব আজকে তোমাদের এই শ্রেণী বর্তনীর আমরা তুল্য রোধ তোমাদের পড়িয়েছি। দেখো তুল্য রোধরা এখানে সাধারণত আমরা একটা অঙ্ক করব কিভাবে। একটা অঙ্ক যখন আমরা যাব, তুল্য রোধ আমরা কিন্তু জানি। দেখো তুল্য রোধ হচ্ছে তিনটা, যতগুলো রোধ থাকবে রোধের সমষ্টি হচ্ছে শ্রেণী বর্তনীর তুল্য রোধ। যেমন ধরো এখানে সাধারণত কি কি দেওয়া আছে, দেখো আমরা R1 ধরলাম 5 ওহম, R2 ধরছি কত 10 ওহম, এবং R3 ধরছি 15 ওহম। সুতরাং আমরা তুল্য রোধের কিন্তু সংজ্ঞা সূত্র জানি, যে আমরা জানি RS সমান, দেখো RS সমান R1 প্লাস R2 প্লাস কত R3। সুতরাং তিনটা মান তোমরা বসিয়ে দাও। দেখো 5, 10 এবং কত 15 ইকুয়াল কত, দেখো আমরা কিন্তু সুন্দর 30 ওহম পেয়ে গেছি। তার মানে এই বর্তনীর তুল্য রোধটা কত হবে 30। তাহলে এইভাবে আমরা যতগুলো রোধ আমরা যদি স্থাপন করি, এখানে যদি আরো দুই পাশে রোধ স্থাপন করতাম তাহলে কিন্তু আমরা তুল্য রোধ পেতাম। এখানে যে রোধটার যত মান দেওয়া থাকতো, এইখানে যত মান দেওয়া থাকতো, দুইটার যোগ, এখান থেকে প্রত্যেকটা, তাহলে রোধ কয়টা হয়তো 5টা, তাহলে 5টায় আমরা রোধ কি যোগ করে দিতাম, যোগ করে দিলে শ্রেণী বর্তনীর তুল্য রোধটা আমরা পেয়ে যেতাম। দেখো এখন আমরা একটা সমান্তরাল বর্তনী দেখব। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা একটা সমান্তরাল সার্কিট আঁকাচ্ছি। তোমাদের এখানে এই সমান্তরাল সার্কিটের একটা রোধ, দ্বিতীয় নম্বর রোধ দিলাম, তৃতীয় নম্বরের একটু স্থাপন করলাম, ব্যাটারি দিলাম, চাবি দিলাম, এবং দেখো প্রথম রোধটার 5 ওহম, দ্বিতীয় রোধটা 10 ওহম, এবং তৃতীয় রোধটার মান হচ্ছে 15 ওহম। দেখো এই আমরা একটা সমান্তরাল সার্কিট পেলাম। এই সমান্তরাল সার্কিটটা কি রকম, দেখো এখানে তোমরা একটু খেয়াল করো, এই 5, 10 এবং 15 ওহম যে রোধ তিনটা আছে, তিনটার কিন্তু দেখো এই এক পার্শ্বগুলো একটা কমন বিন্দু, এবং অপর পার্শ্বগুলো কি অপর একটা কমন বিন্দু কিন্তু আছে। দেখো এই তিনটা রোধের একটা কমন বিন্দু এটা, এবং এই তিনটা রোধেরই অপর প্রান্তগুলো একটা কমন বিন্দু দেখো এটা। যখন এই রকম জাতের একটা তোমরা কি পাবা, সার্কিট পাবা, তখন বুঝতে হবে সেটা সমান্তরাল সার্কিট। তাই দেখো সংজ্ঞাটা আমি লিখেছি, যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো এমনভাবে সংযোগ দেওয়া হয় যেন প্রত্যেকটির এক প্রান্ত, দেখো প্রত্যেকটির এক প্রান্ত সাধারণ বিন্দুতে, দেখো এই যে আমরা যদি এটা এই বিন্দু দেই, আবার এটা অপর একটা প্রান্তগুলো, দেখো যে অপর প্রান্তগুলো কি অন্য একটা সাধারণ বিন্দু, দেখো তো এই যে অপর একটা সাধারণ বিন্দু, তিনটা বিন্দুই তিনটাই কিন্তু একটা সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে, তখন তাকে আমরা কি বর্তনী বলবো, সমান্তরাল বর্তনী বলবো। তাহলে এগেইন দেখো যে তড়িৎ উপকরণগুলো যদি এমনভাবে সংযোগ থাকে যে প্রত্যেকটার, দেখো এই তিনটা রোধেরই একটা কি কমন বিন্দু, এবং অপর প্রান্তগুলোর যদি অপর একটা কমন বিন্দু থাকে, তাহলে তাকে বলবো আমরা সমান্তরাল বর্তনী। তাহলে এই জাতীয় রোধগুলো দেখলেই আমরা বুঝবো সেটা সমান্তরাল বর্তনী। দেখো এখানে সমান্তরাল সার্কিটের আমরা একটা তুল্য রোধ নির্ণয় করব। এখানে দেখো আমরা প্রথমেই তোমাদের দেখিয়ে পূর্বের মতোই R1 এর মান ধরছি কত 5 ওহম, R2 এর মান 10 ওহম, এবং R3 এর মান হচ্ছে 15 ওহম। দেখো এখানে আমরা তুল্য রোধের একটা সমীকরণ জানি, সেটা হচ্ছে কত, যে RP সমান, দেখো RP সমান 1 কত R1 প্লাস 1 R2 প্লাস 1 R3, সেটা সমান্তরাল সার্কিটের একটা কি সূত্র আমরা পড়েছি। এখন মানগুলো তোমরা এখানে স্থাপন করে দাও। যেমন ধরো R1 এর মান 5, R2 এর মান 10, R3 এর মান কত 15, তাহলে 1 কত RP ইকুয়াল, দেখো এখানে আমরা লসাগু পাচ্ছি 30। এখন লসাগু করলে তোমরা এখানে যদি পারো 6 যোগ কত 3 যোগ কত 2, আমরা লসাগু করে ভগ্নাংশে ভাগ করে নিব। তারপরে দেখো যোগ করো কত 2 আর 3 5, 5 আর 6 কত 11, ডিভাইডেড কত 30, তাহলে 1/RP ইকুয়াল 11 ডিভাইডেড 30। সুতরাং আমরা দেখো RP এর মান দরকার, তাহলে সেটা কি আমরা বিপরীতকরণ করতে পারি। তাহলে 1/RP কে বিপরীতকরণ করলে কত হবে, RP ইকুয়াল কত 30 কত 11।
তাহলে 30/11 এই মানটা যদি আমরা তোমাদের পাই তাহলে কিন্তু অতি সহজে আমরা এইভাবেই তুল্য রোধটা নির্ণয় করতে পারবো। খেয়াল করো, তাহলে আমরা এখানে এই মানটা আরপির মানটা কত পেলাম, 30/11। তাহলে এখানে তুমি ক্যালকুলেটর নিয়ে এখানে ভগ্নাংশ না রেখে একটা পূর্ণ মানও তোমরা রাখতে পারবে। তারপরে দেখো যে এখানে আমরা একটু তোমাদের এই শ্রেণী বর্তনী আর সমান্তরাল বর্তনীটার কি, দেখো আমরা যখন শ্রেণী বর্তনী পড়িয়েছিলাম তখন কিন্তু তোমাদের বলেছিলাম যে উপকরণগুলো পরপর সাজানো থাকবে। দেখো এই যে একটা বাল্ব, এই যে একটা বাল্ব, এই যে একটা বাল্ব, তিনটা বাল্বে কিন্তু দেখো পরপর সাজানো আছে। এবং এই বাল্বটা সমান এই শ্রেণী বর্তনীগুলো তোমরা চিনবা, যেমন ধরো যখন আমরা টর্চ লাইট ব্যবহার করি, এই টর্চ লাইটে তুমি দেখবা যে একটার পিছনে ব্যাটারি আরেকটা দিচ্ছি, আরেকটার পিছনে ব্যাটারি আরেকটা দিচ্ছি, তার মানে কি পরপর ব্যাটারিগুলো স্থাপন করা আছে। সুতরাং ওই টর্চ লাইটের যে ব্যাটারি স্থাপন করেছি সেটা হচ্ছে শ্রেণী বর্তনী। আবারটা দেখবা বিশেষ করে তোমরা আমরা যে বিয়ে বাড়িতে যে আমরা মরিচ বাতি বলি, যেটাকে যে লাইটিং করি, এই বাতিগুলো দেখবা শ্রেণী বর্তনী, হাজার হাজার বাতি আছে কিন্তু সেখানে সুইচ কয়টা, একটা। প্রত্যেকটাই দেখবে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আমরা কিন্তু এই বাতিগুলো স্থাপন করি। সুতরাং এই বাতিগুলো যখন একটার পর একটা স্থাপন করি তখন সেটা হচ্ছে শ্রেণী বর্তনী। তুমিও খেয়াল করো, এই যে দেখো এখানে তাহলে সুবিধা এবং অসুবিধাও কিন্তু আছে এই শ্রেণী বর্তনীর। যেমন ধরো অসুবিধাটা দেখো এখানে কি, যেমন ধরো এই যে আমার এইখানে দেখো একটা বাল্ব যখন আমার নষ্ট হয়ে গেল বা তুলে দিলাম তখন এই বাল্বগুলো কিন্তু সব কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা একটা অসুবিধা। বা যদি কোনো উপকরণের একটা প্রবলেম হয় তাহলে প্রত্যেকটাই কিন্তু অকেজু হয়ে যায়। আবার সুবিধাটা কি, যেমন ধরো মরিচ বাড়িতে হাজার হাজার বাতি, এখানে যদি হাজার হাজার আমরা সুইচ দিই তাহলে অবস্থাটা কি একবার ভাবো, বিভ্রান্তিকর হয়ে যাবে, অবস্থা খারাপ, আমরা এটা বলি। আর আমরা হাজার হাজার লাখ লাখ বাতির সুইচ কয়টা, মাত্র একটা, একটা সুইচ অন করো লাখ লাখ বাতি জ্বলে গেছে, তাহলে এটা আমাদের অসুবিধা। সুতরাং এটা হচ্ছে আমরা শ্রেণী বর্তনীর। এখানে আরেকটা বিষয় আছে, আমরা বিশেষ সংকেতের ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে, এই যে বিশেষ করে আমাদের বাসা বাড়িতে বলো বা যে কোনো তোমার ইন্ডাস্ট্রিজে বলো বা বেবি কোনো প্লেসে, আমরা সাধারণত বিশেষ নিরাপত্তার জন্য আমরা এই শ্রেণী বর্তনীগুলো ব্যবহার করে থাকি। তারপরে দেখো আমার সমান্তরাল বর্তনী, তোমরা জানো যে বিশেষ করে এই বাসা বাড়িতে যে আমার তড়িৎ উপকরণগুলো যে আমরা সংযুক্ত স্থাপন করি এগুলো হচ্ছে সব তোমার সমান্তরাল সার্কিট। এবং এই সমান্তরাল সার্কিটের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এখানে প্রত্যেকটা উপকরণের জন্য আলাদা আলাদা সুইচ আছে। যেমন ধরো তুমি বাসা বাড়িতে আমরা খেয়াল করে দেখি আমার দুইটা ফ্যানের জন্য দুইটা সুইচ, একটা টেলিভিশনের জন্য একটা সুইচ, দুইটা বাতির জন্য দুইটা বাতির সুইচ। এতে সুবিধাটা কি, যখন যেটা আমার প্রয়োজন তখনই সেটা ব্যবহার করব। যেমন ধরো এখন যদি ওই আমার শ্রেণী বর্তনীর ক্ষেত্রে বাসাবাড়ির উপকরণগুলো হতো তাহলে তুমি একবার কল্পনা করো তো কি হতো, যে প্রত্যেকটাই এক সুইচে যদি থাকতো, এই যে শীতকালে কিন্তু আমার ফ্যান এখন বাতাস, তাহলে তোমার কি অবস্থা হতো, নিশ্চয়ই তুমি বিভ্রান্তিকর অবস্থায় হতে, যা আমরা প্রবলেম ফেস করতাম। কিন্তু দেখো এই সমান্তরাল সার্কিটে স্থাপন করার ফলে আমার লাভটা কি হলো, যেটা যখন প্রয়োজন, আজকে দেখো আমার আর ফ্যানের প্রয়োজন নেই, তখন আমি শুধু আমার একটা বাতি প্রয়োজন, বাতিতে সুইচ অন করে দিলাম, দেখো আলো হয়ে গেছে, বাস। আবার দেখো গরমকালে যখন আমি তোমার বিছানায় যাব, শুয়ে যাব, তখন কিন্তু দেখবা আমার সব কিছুই অফ থাকবে কিন্তু অন থাকবে কি, বাতি। সুতরাং এই যে সুবিধা মতো আমরা যে সার্কিটটা ব্যবহার করি সেখানে কিন্তু আমরা সমান্তরাল সার্কিটটাই ব্যবহার করি। সেখানে দেখো বাসা বাড়িতে আমরা যে সার্কিটটা ব্যবহার করি স্পেশালি সেটা হচ্ছে সাধারণত সমান্তরাল সার্কিট। যেমন ধরে যে বললাম যে দেখো বাসা বাড়িতে লাইট, ফ্যান, ফ্রিজ ইত্যাদির ক্ষেত্রে আমরা এই সমান্তরাল সার্কিটটা ব্যবহার করে থাকি। তারপরে দেখো আমরা একটা দলগত কাজ করব সবাই মিলে। এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছ, যে দেখো এখানে ভোল্টেজ দেওয়া আছে কত, 18 ভোল্টেজ, এর সাথে তোমার 4 ওহমের একটা রোধ শ্রেণীতে আছে এবং এই 6 ওহম এবং কত 3 ওহম রোধ দুইটা সমান্তরালে সংযুক্ত আছে। তার মানে দেখা যাচ্ছে এই একটা সার্কিটে সমান্তরালেরও একটা কি আছে, ব্যবহার আছে এবং তার সাথে একটা শ্রেণীরও ব্যবহার আছে। দেখো তখন আমরা কি করব, তখন এই উপকরণগুলোর যদি তুল্য রোধ তোমার কাছে নির্ণয় করতে বলে তাহলে দেখো প্রথমে ফার্স্ট আমরা কি করব, এই তিনটা রোধের মধ্যে যে সমান্তরাল রোধটা যেটা আছে সেটাকে আমরা প্রথমে তুল্য রোধ বের করে নিব। যেমন 1/Rp সমান কত, 1/R1 প্লাস 1/R2। দেখো এই দুটার মান বসিয়েছি, এটার মান ধরছি R1 এর মান কত 3, R2 এর মান ধরছি 6 এবং R3 এর মান ধরছি 4। দেখো এখানে 1/Rp সমান 1 কত 3 প্লাস 1 কত 6 সমান কত, দেখো এই যে 6 2 যোগ কত 1 তাহলে কত 3, তাহলে দেখো এখানে 3, তাহলে 1/Rp সমান কত 3 কত 6। অর্থাৎ এখানে যদি আমি এটাকে তোমার রূপান্তর করি
তোমার দেখো তাহলে বিপরীতকরণ করি, তাহলে এটা কি নিচেরটা উপরে চলে যাবে, তাহলে আরপি, আর এটা কত 6 ডিভাইডেড কত 3, তার মানে কত দাঁড়ালো 2। তাহলে আরপি এর মান কত পেলাম 2। তাহলে তুমি খেয়াল করো এই দুইটা রোধের বদলে আমরা জানি যেটা একাধিক রোধের বদলে যখন একটা রোধ ব্যবহার করি তার নামই কিন্তু তুল্য রোধ। তাহলে তুমি খেয়াল করো এই দুইটা রোধের বদলে আমি কয়টা রোধ পেলাম, একটা রোধ, তার নাম কত আরপি। সুতরাং আরপি যদি এখানে আমরা স্থাপন করি তাহলে দুইটা রোধের বদলে একটা রোধ হয়ে গেল। তাহলে দেখো তো এই R1 এই R3 আর এই আরপির সাথে আমার তখন কিসে স্থাপন হয়ে গেল, শ্রেণী হয়ে গেল। তখন আমরা এই R3 এবং আরপির সাথে যখন আমরা কি করব, সংযোগ স্থাপন করব তখন শ্রেণীতে, তখন দেখো এই আরপি এবং R3 এর তুল্য রোধটা কি হবে, তখন RS, কারণ কি এটার সাথে এটার একই পথে আছে। দেখো আমরা কিন্তু পড়েছিলাম যখন একই পথ থাকবে তখন সেটা হবে তোমার শ্রেণী বর্তনী। তাহলে দেখো এই যে তোমার RS সমান আরপি যোগ কত R3, তাহলে তোমার এই RS ইকুয়াল দেখো 2 যোগ কত 4 ইকুয়াল কত 6 ওহম। এইভাবে আমরা যদি কখনো তোমার এরকম তুল্য রোধ নির্ণয় করতে বলে আমরা এইভাবে তুল্য রোধ নির্ণয় করব। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের কাছে এখানে দেখো প্রশ্ন, এখানে তোমরা দেখো এটা আমরা বুঝতেই পারছি পরপর উপকরণগুলো যদি সাজিয়ে থাকে তাহলে সেটা কি ধরনের বর্তনী, এটা তোমাদের কাছে আমার জানার খুব আগ্রহ। তোমরা এটা নির্ণয় করে আমাকে জানাবে, তারপরে আমার কমেন্টস বক্সে যে আমাকে কমেন্ট করবে। এবং দ্বিতীয়ত দেখো এই সার্কিটটা কি ধরনের সংযোগ এটাও আমাকে তোমরা জানাবা। এবং প্রত্যেকেই যেটা তোমার প্রত্যেকেরই যে বাড়ির কাজ সবাই একটু মনোযোগ সহকারে দেখো। এই যে একটা সার্কিট আমরা আঁকালাম, এই সার্কিটটার তোমাদের তুল্য রোধ নির্ণয় করতে হবে। এই সার্কিটের তুল্য রোধ নির্ণয় করে আমাকে অবশ্যই জানাবা কত হয়েছে। আর স্পেশালি তোমাদের এই তুল্য রোধ নির্ণয়ের একটা সৃজনশীলের বিশেষ করে গ নম্বরের একটা অঙ্ক থাকেই। আমরা ম্যাক্সিমাম সময়ে বোর্ড প্রশ্নে খেয়াল করেছি যে এই বিষয়ক একটা প্রশ্ন তোমরা পাও। আশা করি আজকের এই ক্লাসে তোমরা এই তুল্য রোধ বিষয়ক আলোচনা বুঝেছো। যদি কোনো সমস্যা থাকে অথবা কোনো বোঝার বাকি থাকে আমাকে নক করো, আমি অবশ্যই তোমাদের সেখানে প্রবলেম থাকলে সলভ করে দেবো ইনশাল্লাহ। আর স্পেশালি বলতে হয় যেহেতু এখানে বৈশ্বিক মহামারী চলছে, তোমরা সবাই যার যার অবস্থান থেকে তোমার নিরাপদে থেকো। বাইরে প্রয়োজনে যদি বাইরে বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করো। আর সকলেই পরিবার নিয়ে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।